তো আমরা আগের লেকচারগুলোতে আমরা দেখেছি যে কোনো পার্টিকেলের মোশনটা ওয়ান ডি মোশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আরেকটা জিনিস আগের লেকচারগুলো কয়েকটা পোর্শন আমি তুলে ধরেছিলাম, সেটা হলো কোনো পার্টিকেলকে যদি পার্টিকেলের ভার্টিক্যাল মোশনটা যদি মানে কি বস্তুটা কোনো একটা পার্টিকেল বা কোনো বস্তুকে যদি ভূপৃষ্ঠের উপরে যদি ছুড়ে দেওয়া হয় তার গতি কীরকম হবে, বিভিন্ন অবস্থানে তার বেগের মানটা কত হবে, তার টাইম কত, হাইয়েস্ট পজিশনে যেতে কত টাইম লাগছে, ভূপৃষ্ঠে আঘাত করতে কত টাইম লাগছে, ভূপৃষ্ঠে আঘাত করার বেগটা কত, এইগুলো আমরা জেনেছিলাম। তো আজকে যেটা পড়বো হলো 2D মোশন। 2D মোশন বলতে কী বোঝে? কোনো একটা পার্টিকেল মুভ করছে, তার মুভ করার এটা মুভিং পার্টিকেল কখন বলবো? যখন পার্টিকেলের ভেলোসিটি থাকবে। তাহলে একটা পার্টিকেল 2D মোশনটা 2D কখন বলবো? 2D বলবো যখন তার এনি ইনস্ট্যান্ট পজিশনে তার দুটো কোঅর্ডিনেট পাবো। তার পজিশনের কোঅর্ডিনেট কটা পাবো? দুটো পাবো। তখন সেই পার্টিকেলের সেই মোশনটাকে আমরা কি বলছি? 2D মোশন। মানে ডাইমেনশন, ম্যাক্সিমাম ডাইমেনশন উইল বি 2। সেটা হতে পারে এক্স ওয়াই হতে পারে, ওয়াই জেড হতে পারে, জেড এক্স হতে পারে। আরেকভাবে বলা যেতে পারে কোনো পার্টিকেলের এনি ইনস্ট্যান্ট টাইমে, ইনস্ট্যান্ট বলতে টাইমটাকে বোঝায়, মানে যে কোনো মুহূর্তে পার্টিকেলটার তার বেগের, মুভিং পার্টিকেলের তার বেগের যদি দুটো কম্পোনেন্ট পাই, ম্যাক্সিমাম দুটো কম্পোনেন্ট পাই, তখন তার সেই মোশনটাকে আমরা কি বলবো? সেটা হলো 2D মোশন। তাহলে কোনো পার্টিকেলের তার ভেলোসিটির কম্পোনেন্টটাকে অ্যানালাইসিস যদি করি, তাহলে ম্যাক্সিমাম যত কটা কম্পোনেন্ট পাবো তত কটা ডাইমেনশন পাবো পার্টিকেলের। তো আমি আগের জিনিসগুলো একটু রিমাইন্ড করে দিই যে ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে মানে উল্লম্ব গতির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনো বস্তুকে যদি উপরের দিকে যদি ছুড়ে দেওয়া হয়, তাহলে ইউ বেগে যদি ছুড়ে দাও, তাহলে এটাকে ওয়াই অক্ষ বরাবর ধরো, এটা হলো এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর এর কম্পোনেন্ট কত? 90 ডিগ্রি। তাহলে কত হবে? এটা উল্লম্ব, এটা অনুভূমিক। উল্লম্ব 90 পরস্পর 90 ডিগ্রি, তাহলে এর কম্পোনেন্ট কত হবে? cos 90 ডিগ্রি। ইউ cos 90 ডিগ্রি। তাহলে ইউ cos 90 ডিগ্রি মানে কত? 0। তাহলে এক্স অক্ষ বরাবর কোনো, এটা পুরোটাকে 0 করে দিচ্ছে, মানে কি এক্স অক্ষ বরাবর মানে অনুভূমিক দিক বরাবর তার গতির কোনো কম্পোনেন্ট আমরা পাচ্ছিলাম না। তাহলে যে কটা কম্পোনেন্ট এক্সিস্ট করবে তার ভেলোসিটির বা তার বেগের যতগুলো উপাংশ এক্সিস্ট করছে, উপাংশ যতগুলো এক্সিস্ট করবে পার্টিকেলের মোশনের ডাইমেনশন বা তার মাত্রা ঠিক ততগুলো আমরা বলতে পারবো। তো ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে কী বলা হয়েছিল? যদি কোনো বস্তুকে উল্লম্বভাবে উপরের দিকে ছোড়া হলো, মানে ভূপৃষ্ঠের সাথে কত ডিগ্রি কোণ করে উপর দিকে ছোড়া হয়েছে? 90 ডিগ্রি। এটা হলো ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে উপরের দিকে ছোড়া হয়েছে। এবার যদি 90 ডিগ্রি ছাড়া যদি আদার্স অন্য কোনো অ্যাঙ্গেলে যদি আমি বস্তুটাকে যদি ছুড়ি, একটা বস্তুকে তুমি ঢিলকে এরকমভাবে ছুড়লে, একটা ঢিলকে তুমি এখান থেকে এভাবে ছুড়লে, ঢিলটা কীরকম? এরকমভাবে নিচের দিকে গিয়ে পড়বে, মানে কি এরকমভাবে গিয়ে তোমার থেকে, তুমি এখান থেকে ছুড়লে তুমি দেখতে পাবে তোমার থেকে কিছুটা দূরে গিয়ে মাটিতে গিয়ে পড়ছে। তো যদি কোনো বস্তুকে যদি উপরের দিকে ছোড়া হয়, একটা নির্দিষ্ট কোণ করে উপরের দিকে যদি ছোড়া হয়, তখন সেই বস্তুকে বলবো প্রাস বা প্রজেক্টাইল বলবো। তাহলে কোনো বস্তুকে যদি নির্দিষ্ট কোণ করে ভূপৃষ্ঠের দিকে যদি ছোড়া হয়, ভূপৃষ্ঠের উপরে দিক যদি ছোড়া হয়, তখন সেই বস্তুকে আমরা কি বলবো? প্রাস বা প্রজেক্টাইল বলবো। তো প্রাসের এই গতি, তার নেচার কীরকম, বিভিন্ন অবস্থানে তার বেগ কত হবে, তার টাইম মানে কত টাইম বাদিকে তার বেগ কত হচ্ছে, ম্যাক্সিমাম কত হাইট পর্যন্ত উপরে উঠছে, এটা নিয়ে একটু ডিসকাশন আমরা করব। তো প্রাসের কোনো বস্তুকে উপরের দিকে ছুটছো, উপরের দিকে ছোড়ার দুটো পদ্ধতি হতে পারে। একটা হলো তুমি মাটির উপর দাঁড়িয়ে বস্তুটাকে ছুটছো, আর একটা হলো তুমি একটা নির্দিষ্ট উচ্চতায় উঠে একটা বস্তুকে ছুটছো। এই দুটো কেস হতে পারে। তাহলে যখন একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে যখন ছুটবে, তখন সেই বস্তুটাকে আমরা একটা আলাদা নাম দিচ্ছি, সেটাকে নাম দিচ্ছি প্রাস বলছি। উপরের দিকে যখন ছুটবে তখন কি কাজ? সেই বস্তুটা কার আন্ডারে চলে যাবে? গ্র্যাভিটির আন্ডারে চলে যাবে। তাহলে তার মোশনটা টোটালি কে অপারেট করছে? গ্র্যাভিটি অপারেট করছে। তো গ্র্যাভিটি অপারেট যদি করে থাকে, তার ওই পার্টিকেলটার নেচারটা কীরকম হবে, সে কীরকম পথ বরাবর যাবে। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো পার্টিকেলটা কীরকম পথ বরাবর যাচ্ছে।
সেই জিনিসটা জানা, তার পথের, তার সঞ্চার পথের সমীকরণ বা তার ট্রাজেক্টরি ইকুয়েশনটা জানাটা খুব ইম্পর্টেন্ট। তার পথের সমীকরণটা জানতে হবে, একটা কমপ্লিট মোশনটাকে আনতে তাকে কত টাইম পিরিয়ড লাগছে, সেই জিনিসটাকে আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করব। তো অনেকের মধ্যে একটা মানে প্রবলেম থেকে যায় যে ফিজিক্সটা কী করে পড়বো বা পড়ার নিয়মটা বুঝতে পারছি না, বা স্যার কী বোঝাচ্ছে তখনই মনে থাকছে বা পরে ভুলে যাচ্ছে। এটা হলো খুব ভাইটাল একটা প্রবলেম। সেটা পড়তে গেলে ওটা বুঝতে হবে, মানে একদম সিম্পল জিনিস, ফিজিক্সটা বোঝাটা খুব সিম্পলভাবে। সাপোজ ধরো তুমি অঞ্জলি দিতে বসলে, তো অঞ্জলি দিতে বসলে কোনো পুজো করতে বসলে, মন্ত্র পাঠের সময় যে একটা মন্ত্র তোমাদের যদি মিস্টেক করতে চাও না, তোমার ইন্টেনশন থাকবে না কোনো মন্ত্র মিস্টেক করবো না, তাহলে পুজোটা অসম্পূর্ণ থেকে যাবে, মানে ভগবান রাগ করবে না। ঠিক সেরকম ফিজিক্স ক্লাসে যে ওয়ার্ডগুলো, আমি যে কথাগুলো বলবো, টপিকের উপর যে কথাগুলো বলবো, সেই কথাগুলো এক একটা, মানে প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট। সেই প্রত্যেকটা কথাটা তোমাকে ভালো করে কেয়ারফুলি শুনতে হবে। যদি একটা কথা মিস্টেক হয়ে যায় তাহলে খুব প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। যতক্ষণ তুমি, মানে ধরো একটা ভিডিও, মানে একটা টপিকের উপর ভিডিও ধরো 5টা 6টা লেকচার দেওয়া আছে, একটা 5টা 6টা লেকচার দেওয়া আছে, তোমার এই নয় যে তুমি বসে জীবনে তুমি পুরোপুরি সব দেখবে। যতক্ষণ তোমার অ্যাটেনশান আছে ততক্ষণ তুমি দেখবে, যতক্ষণ তোমার অ্যাটেনশানটা তুমি ম্যাক্সিমাম রাখতে পারছো। চেষ্টা করবে ধীরে ধীরে অ্যাটেনশানটা ধীরে ধীরে বাড়ানো, একই সাথে সব কিছু তুমি অর্জন করতে পারবে না। তো ঠিক পুজো করার মতো ফিজিক্স পড়াটা, ফিজিক্স ক্লাসে ইন্টেনশনটা থাকবে যে আমার একটা ওয়ার্ড যেন মিস না হয়। একটা ওয়ার্ড মিস হলে তোমার কনসেপ্টে ঘাটতি হয়ে যাবে, মানে ইনসাফিসিয়েন্ট কনসেপ্ট নিয়ে তুমি কোথাও কোনো কিছু, মানে ভালো কিছু করতে পারবে না, ঠিক আছে। মানে ভালো কিছু বলতে কি, তোমাদের এখন স্বপ্ন থেকে থাকে, মানে আমি 80%, 85% বা 90% ক্যারি করবো, বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষাগুলোতে আমি ভালোভাবে পাস করব। কারো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন আছে, কারো নার্স হওয়ার স্বপ্ন আছে। তো সেই জিনিসগুলো, সেই প্ল্যাটফর্মগুলোকে তোমাকে নিজেতে অর্জন করতে গেলে তোমাকে বুঝতে হবে যে তোমার কাছে একটাই অস্ত্র, যেটা হলো কনসেপ্ট ক্লিয়ার করা। কনসেপ্টটাকে খুব ভাইটাল, কনসেপ্টের উপর আর কোনো কিছু নেই। তো আজকে যেটা পুরো প্রাসের গতি বা প্রজেক্টাইল মোশন সম্পর্কে আমরা ডিসকাস করব। তো প্রজেক্টাইল মোশন বলতে কী বোঝায়, আমি এক্ষুনি বললাম, কোনো বস্তুকে যখন নিচ থেকে উপর দিকে না, কোনো বস্তুকে যখন ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট কোণ করে ছড়া হচ্ছে, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট কোণ করে যখন ছড়া হবে, তখন বস্তুটাকে আমরা কী বলবো, প্রজেক্টাইল বলবো বা প্রাস বলবো। ওই যে যদি ঢিলটাকে ছোড়ো তাহলে ঢিলটাকে বলবো প্রাস। ফিজিক্সের যে গল্পগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। এই নয় যে আমি ফিজিক্সটাকে সবসময়ের জন্য ম্যাথমেটিক্যালি ডেরিভেশন দিয়ে করবো, এটা নয়। এটা মানে রাখে না, তোমার এক্সপ্রেশনটা সব থেকে ইম্পর্টেন্ট। তুমি কী করে সেটাকে এক্সপ্রেশন করছো, তার জন্য তোমার দরকার কনসেপ্ট। তো কনসেপ্ট সবসময়ের জন্য ম্যাথামেটিক্সের থ্রু দিয়ে আমরা অ্যাপ্লাই করবো না। কেন ফিজিক্সে ম্যাথামেটিক্স লাগে? তো ফিজিক্সে ম্যাথামেটিক্স কী কাজে লাগে? তোমাকে সাপোর্ট দেবে, তোমাকে বোঝার জন্য সাপোর্ট দেবে। তো ফিজিক্সের গল্পগুলো খুব ইম্পর্টেন্ট। ধরো কোনো একটা বস্তুকে তুমি নিচ থেকে উপর দিকে ছুটছো, নিচ থেকে উপরে যখন ছুটবে, যখন ভূপৃষ্ঠ থেকে একটু উপরে উঠে যাবে, পুরোপুরি সেটা কার আন্ডারে চলে যাবে? গ্র্যাভিটির আন্ডারে চলে যাবে। একদম এই জিনিসটা মাথায় রাখবে, গ্র্যাভিটি বা অভিকর্ষের বলের অধীনে চলে যাবে। তাহলে একটা ঢিলকে যদি নিচ থেকে উপর, মানে একটা বস্তুকে যদি তুমি ছোড়ো একটা ঢিলকে, তাহলে ওই ঢিলটার নাম কি বলবো? প্রাস। বা কোনো একটা পাথরখণ্ডকে যদি ছোড়ো তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রাস বলবো, ঠিক আছে। তো এই প্রজেক্টাইল, তো প্রাসের এই গতিবিধি নিয়ে আমরা আজকে ডিসকাস করবো, কীভাবে কীরকমভাবে চলছে না চলছে, আমি কীভাবে ছুড়লে কত দূর যাবে না যাবে, সেই নিয়ে আজকে ফুল ডিসকাশন ক্লাসটা। খুব কেয়ারফুলি শুনবে। তো যদি কোনো বস্তুকে নিচ থেকে উপর দিকে ছোড়া হয় তাহলে বস্তুটাকে আমরা বলি প্রজেক্টাইল বলছি। এই প্রজেক্টাইল এর মোশন বা প্রাসের গতি
কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, মানে বা ওই প্রজেক্টাইলকে বা প্রাসকে দুটো ভাগে ভাগ করতে পারি। প্রজেক্টাইল একটা হলো কি অবলিক প্রজেক্টাইল, আর একটা হলো কি হরাইজন্টাল প্রজেক্টাইল। তার আগে বলে রাখি, তোমরা যারা যারা বেঙ্গল মিডিয়ামের বইগুলো পড়ছো, তো বেঙ্গল মিডিয়াম বই যেগুলো পড়ছো তোমাদের বইতে মানে মাইথি দরে মজুমদারের বইটাতে এই প্রজেক্টাইলটা ডিসকাশন করে দেওয়া আছে, এটা নেই। তো আমি দুটো বোঝাবো, তো ফার্স্ট এটা বোঝাবো তারপরে এটাতে আসবো। তো প্রত্যেকটা জিনিস ভালো করে তোমাদের মাথায় রেখে দিতে হবে। হ্যাঁ, তো প্রজেক্টাইলকে আমরা দুটো ভাগে ভাগ করছি, অবলিক প্রজেক্টাইল অ্যান্ড হরাইজন্টাল প্রজেক্টাইল। হোয়াট ইজ কল্ড অবলিক প্রজেক্টাইল? অবলিক প্রজেক্টাইল বলতে কি বোঝে? যদি কোনো একটা বস্তুকে নিচ থেকে উপরের দিকে যখন ছোড়া হয়, যদি কোনো বস্তুকে নিচ থেকে, ধরো তুমি এখান থেকে ভূপৃষ্ঠের উপর দাঁড়িয়ে এখান থেকে একটা বস্তুকে কী করলে, এরকমভাবে নিচ থেকে উপরের দিকে ছুড়লে, একটা নির্দিষ্ট কোণ করে ছুড়লে, নিচ থেকে উপরের দিকে যখন কোনো বস্তুকে যখন ছুটবে, বস্তুর সেই তখন সেই প্রজেক্টাইলকে, যে বস্তুকে ছুটছে সেই প্রজেক্টাইলকে আমরা কি বলবো? অবলিক প্রজেক্টাইল। অ্যান্ড হরাইজন্টাল প্রজেক্টাইল বলতে কি? হরাইজন্টাল প্রজেক্টাইল বলতে কি, ধরো তুমি বাড়ির ছাদের উপর ছাদ থেকে একটা বস্তুকে তুমি নিচের দিকে ছুড়লে, এরকমভাবে ছাদ থেকে একটা বস্তুকে তুমি নিচের দিকে যদি ছোড়ো, উল্লম্ব বরাবর নয় বা ছেড়ে দিলে নয়, একটা নির্দিষ্ট কোণ করে এইভাবে ছুড়ে দিলে, মানে সেই রং খেলার সময় যেরকমভাবে কাউকে উপর থেকে যে রঙের সে জল দিয়ে ভরা সেই বেলুন যখন ছোড়ো, নিশ্চয়ই এইভাবে ছেড়ে দাও না, এইভাবে ছুড়ে দাও, একটা নির্দিষ্ট কোণ করে ছুড়ে দাও, ঠিক সেই রকম। তাহলে উপর থেকে যখন একটা বস্তুকে নিচের দিকে যখন ছোড়া হয়, তখন সেই প্রজেক্টাইলকে আমরা কি বলবো? হরাইজন্টাল প্রজেক্টাইল। অ্যান্ড নিচ থেকে যখন একটা বস্তুকে উপর দিকে ছোড়া হয়, তখন সেটাকে আমরা কি বলবো? অবলিক প্রজেক্টাইল। তো আমরা আজকে ফার্স্ট যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো কি অবলিক প্রজেক্টাইল। এখানে প্রচুর থিওরি আছে, থিওরিটা খুব ভালো করে তোমাকে শিখতে হবে। তো একদম পয়েন্ট ঢুকে দাও, অবলিক প্রজেক্টাইল। অবলিক প্রজেক্টাইল মানে কি? উল্লম্ব প্রাসের গতি, না? ধরো ভালো করে বুঝবে ব্যাপারটা, আমি একদম সিম্পলভাবে বোঝাচ্ছি, ধীরে ধীরে টাফ লেভেলের দিকে যাবো, হাই লেভেলের দিকে চলে যাবো। এটা হলো এক্স অক্ষ মানে অনুভূমিক তল, এটা হলো ওয়াই অক্ষ উল্লম্ব তল। এক্স অক্ষ বরাবর আই ক্যাপ, এটা হলো জে ক্যাপ। তুমি একটা বস্তুকে এখান থেকে তুমি ছুড়েছো, তাহলে বস্তুটা কীরকম পথ বরাবর যাবে? এইভাবে যদি ছোড়ো, একটা নির্দিষ্ট কোণ করে যদি ছোড়ো, ভূপৃষ্ঠের সঙ্গে একটা নির্দিষ্ট কোণ করে ছোড়ো, তাহলে দেখবে যে একটা নির্দিষ্ট উচ্চতা, এরকমভাবে একটা নির্দিষ্ট উচ্চতা ওঠার পরে বস্তুটাকে তোমার থেকে একটা নির্দিষ্ট দূরে গিয়ে পড়ছে। আমরা এটা কি অবজার্ভ করতে পারছি, ন্যাচারাল লাইফে ওটা অবজার্ভ করতে পারছি, বা সেটাকে আমরা কী করে থিওরিটিক্যালি প্রুভ করবো, সেই দিকটাতে আসছে। তুমি এভাবে বস্তুটাকে ছুঁড়েছিলে, তো বস্তুটা কীরকমভাবে যাচ্ছে? এরকমভাবে মুভ করছে। কেন? মেন কথা হলো যে কেন এরকমভাবে মুভ করে, হ্যাঁ না? কেন এরকমভাবে মুভ করে? দেখো, কোনো বস্তু এইভাবে যদি তুমি ছোড়ো, তাহলে ছুড়লে কী হবে? ধরলাম ইউ বেগ নিয়ে তুমি ছুড়েছো, অনুভূমিকের সঙ্গে ধরলাম আলফা কোণ করে তুমি বস্তুটাকে ছুড়েছো, অনুভূমিকের সঙ্গে আলফা কোণ করে একটা বস্তুকে ইউ বেগ নিয়ে তুমি ছুড়লে,
বস্তুটা এই পথ বরাবর গতিশীল হবে, এরকম পথ বরাবর গতিশীল একটা নির্দিষ্ট উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা যাওয়ার পরে তুমি এখানে দাঁড়িয়ে আছো, এখান থেকে তোমার নির্দিষ্ট দূরে গিয়ে বস্তুটা গিয়ে পড়ছে। তাহলে বস্তুটা কি হবে? একটা বক্র পথ বরাবর গতিশীল। কোনো বস্তু বক্র পথ বরাবর যদি গতিশীল হয় বা কোনো সার্কুলার মোশনে কোনো বৃত্তাকার পথ বরাবর যদি গতিশীল হয়, তাহলে ওই বিন্দুতে, যে কোনো বিন্দুতে তার বেগের ডাইরেকশন কী হবে, যে কোনো বিন্দুতে বেগের মানটা কী হবে, তার কী হবে, কী বরাবর? স্পর্শক বরাবর হয়। ধরো কোনো একটা এরকম পয়েন্টেও একটা বস্তু এরকমভাবে গতিশীল আছে, তাহলে এখান থেকে তাহলে এই বিন্দুতে বস্তুর গতির দিক কোন দিক বরাবর হবে? এই ডাইরেকশন, বাট এই বিন্দুতে স্পর্শ অঙ্কন করলে এখানে এই বিন্দুতে গতির দিক কী হবে? এই বিন্দুতে স্পর্শ অঙ্কন করতে হবে। তাহলে কোনো বস্তু যে পথে গতিশীল হয়, যদি কোনো বক্র পথ বরাবর যদি গতিশীল হয়, তাহলে বস্তু বেগের দিক, ওই বিন্দুতে বস্তুর বেগের দিক কী হবে? ওই বিন্দু থেকে তুমি স্পর্শ অঙ্কন করবে, স্পর্শ অঙ্কন করলে যে ডাইরেকশন নির্দেশ করবে সেটা হলো কি ওই বস্তুর গতির দিক। ওকে, তাহলে ইউ বেগ নিয়ে তুমি একটা বস্তুকে ছুড়েছিলে কত কোণ করে? ধরলাম অনুভূমিকের সঙ্গে, মানে এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে একটা বস্তুকে তুমি ছুড়েছিলে। তাহলে অনুভূমিক বরাবর বেগের উপাংশ কত? ইউ কস আলফা। নিচে লিখে দিই আমি, ইউ কস আলফা। উল্লম্ব বরাবর বেগের উপাংশ কত? ইউ সাইন আলফা। ঠিক আছে, তাহলে প্রাথমিক কত বেগ নিয়ে ছুড়েছিলে? ইউ বেগ নিয়ে ছুড়েছিলে। ইউ বেগে অনুভূমিকের সঙ্গে থিটা কোণ আলফা কোণ করে আছে, তাহলে অনুভূমিক বরাবর বেগ কোণটা ইউ কস আলফা, উল্লম্ব বরাবর বেগ কোণটা ইউ সাইন আলফা। তাহলে ইউ কস আলফার জন্য একটা তুমি যেখানে আছো সেখান থেকে একটা নির্দিষ্ট দূরে গিয়ে পড়ছি, নাহলে আবার ডাইরেক্ট তোমার কাছে চলে আসতো, কিন্তু নয়। একটা নির্দিষ্ট কোণ করে যদি ছোড়ো তাহলে কী হবে? তোমার থেকে একটু দূরে গিয়ে পড়বে। সেটা কোন বেগ, কোনটার জন্য? ইউ কস আলফার জন্য এই দিক বরাবর এগিয়ে যাবে। আবার ইউ সাইন আলফার জন্য কী হবে? ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠবে, মানে কি বস্তুটাকে উপরের দিকে উঠতে সাহায্য করছে কোন উপাংশ? ইউ সাইন আলফা উপাংশ। ওকে, তো দেখো জি অভিকর্ষ যে বল কোন দিক বরাবর কাজ করছে? জি অভিকর্ষ ত্বরণ উপর থেকে নিচের দিকে। তাহলে অভিকর্ষ ত্বরণের সঙ্গে লম্ব বরাবর উপাংশ কোনটা? অভিকর্ষ ত্বরণের সঙ্গে লম্ব বরাবর উপাংশ কোনটা? ইউ কস আলফা। ইউ কস আলফা, ইউ কস আলফা যদি হয়, তাহলে অভিকর্ষ যে বলের যে উপাংশ বরাবর লম্ব থাকে সেই বল উপাংশটা কী হবে? কনস্ট্যান্ট থাকে। তাহলে অভিকর্ষ বলের কোন উপাংশটা কী হবে? পারপেন্ডিকুলার, লম্ব বরাবর আছে। অভিকর্ষ বল এই ডাইরেকশনে, আর এই ডাইরেকশন বরাবর ইউ কস আলফা কাজ করছে। তাহলে ইউ কস আলফা কী হবে? ইউ কস আলফা কী হবে? কনস্ট্যান্ট হবে। কারণ কি? লম্ব অভিমুখে থাকলে তার কোনো উপাংশ থাকছে না, সেই জন্য কী হবে? লম্ব অভিমুখ বরাবর উপাংশটা কী হবে? সর্বদা ধ্রুবক হয়, মানে ইউ কস আলফা অলওয়েজ কনস্ট্যান্ট। ওকে, ইউ কস আলফা কী হবে? অলওয়েজ কনস্ট্যান্ট হবে। বা এরকমভাবে এক্সপ্রেশন করতে পারো যে দেখো জি সবসময় কোন দিক বরাবর কাজ করছে? উপর থেকে নিচের দিক বরাবর কাজ করছে। কখনো জি কোনোদিন দেখেছো একটা এরকমভাবে কাজ করে? অনুভূমিক তল বরাবর কাজ করে। অনুভূমিক তল বরাবর যদি কাজ করে তাহলে আমরা গাড়ি থেকে একটা পথে যেতাম না, তাহলে আমরা দাঁড়িয়ে থাকলে অটোমেটিক্যালি চলে যেতাম। তাহলে অনুভূমিক দিক বরাবর জি কাজ করছে না, মানে কি ইউ কস আলফার কোনো এফেক্ট নেই, মানে কি আগে যা ছিল পরে তাই থাকবে। তাহলে ইউ কস আলফার ভ্যালুটা কী হবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে ইন দিস কেস ইউ কস আলফা ইকুয়ালস টু কী হবে? কনস্ট্যান্ট। বাট ইউ সাইন আলফাটার উপর কি কাজ করছে? জি এফেক্ট করছে। ইউ সাইন আলফার উপর জি, ইউ সাইন আলফার জন্য বস্তু কোণাটা কী হবে? ধীরে ধীরে উপরের দিকে উঠছে, আর জি নিচের দিকে কাজ করছে, মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে উপর দিকে উঠছে, বিরুদ্ধে উপরের দিকে উঠছে, মানে কি বেগের মানটা বলের বিরুদ্ধে কৃতকার্য করতে থাকলে কী হবে? বেগের মান ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে এখানে আমরা বিভিন্ন সময়ে দেখতে পাবো ইউ কস আলফার ভ্যালুটা কনস্ট্যান্ট, মানে একই আছে, কিন্তু ইউ সাইন আলফা ভ্যালুটা একই থাকবে না। কারণ কি? জি ওর উপর এফেক্ট করছে। কি জির অপোজিট ডাইরেকশনে যত ধীরে ধীরে উপরের দিকে উঠবে তত কী হবে? এফেক্টটা তত বাড়তে থাকবে। একটা টাইম গিয়ে দেখতে পাবো যে বস্তুকণার বেগটা সর্বোচ্চ একটা বিন্দুতে ওঠার পরে ঢিলটার বেগ জিরো হয়ে গেছে, উপরের দিকে ওঠার পরে বেগটা জিরো হয়ে গেছে। জিরো যখন হয়ে যাবে তার জন্য বস্তুটা নিচের দিকে নামছে। যদি জিরো না হতো বস্তুটা কী হবে? মানে
মানে চিরকালেই উপরের দিকে ধীরে ধীরে উঠতে থাকতো। যদি বস্তুটা যদি বেগ যদি জিরো না হতো ধীরে ধীরে উপরের দিকে চিরকালেই উঠতে থাকতো। বেগ জিরো হওয়ার জন্য বস্তুটা ফের আবার রিটার্ন করবে ভূমিতে। ঠিক আছে, তো আমি ধরলাম এরকম একটা যে কোনো একটা পয়েন্ট পি, একটা পয়েন্ট আমি ধরে নিয়েছি, এনি পয়েন্ট পি, যে কোনো একটা পয়েন্ট পি অবস্থানে বস্তুটা এরকম পথ বরাবর গতিশীল। তাহলে যে কোনো অবস্থান পি একটা বিন্দু, বস্তু যখন পি বিন্দুতে আসবে, পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরে নিলাম এক্স ওয়াই বিন্দুতে যখন আসবে, পি বিন্দুটার কত সময় বাদে ধরলাম টি যাত্রা ছোড়ার টি সময় বাদে বস্তু কোণাটা পি বিন্দুতে চলে এলো। ক্লিয়ার? তাহলে পি বিন্দুতে এসছে, তাহলে পি বিন্দুতে বস্তু কোণের স্থানাঙ্ক কত? এক্স ওয়াই, মানে এক্স অক্ষ বরাবর কতটা পথ অতিক্রম করেছে? এক্স পথ অতিক্রম করেছে। এই পর্যন্ত কতটা? এক্স পথ। আর ওয়াই অক্ষ বরাবর কতটা উঠেছে? ওয়াই পথ উঠেছে। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর কত পথ অতিক্রম করেছে? ওয়াই পথ অতিক্রম করেছে। আর এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত পথ হলো কত? এক্স। কত সময় বাদে? এখান থেকে যাত্রা শুরু করছিলে, মানে টি ইকুয়াল টু 0, এখান থেকে যাত্রা শুরু করার পরে টি সময় বাদে বস্তু কোণাটা এখানে এসে পৌঁছলো। এখানে পি বিন্দু যেখানে এসে পৌঁছলো, তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কত? এক্স ওয়াই। এক্স ওয়াই মিনস হলো এক্স অক্ষ বরাবর এক্স পথ, ওয়াই অক্ষ বরাবর ওয়াই পথ গেছে। আমরা 1D, আচ্ছা এখানে আমি একটা জিনিস বলে রাখি, তাহলে এখানে এই পজিশনে বেগের কত উপাংশ পাচ্ছি? ছোটার সময় দুটো উপাংশ, ইউ কস আলফা, ইউ সাইন আলফা, তাছাড়া কোনো উপাংশ পাচ্ছি না। তাহলে যত বেগের যতগুলো উপাংশ পাবো তার মোশন তত ডাইমেনশন হবে, তত ডি হবে বা তত মাত্রিক হবে। তাহলে দুটো উপাংশ পাচ্ছি মানে মোশনটা কী হবে? 2D, মানে একটা প্লেনে আছে। ক্লিয়ার? অনুভূমিক আর উল্লম্ব তল বরাবর আছে। তাহলে কোনো পার্টিকুলার তার ভেলোসিটি যতগুলো কম্পোনেন্ট পাবো তার মোশনের ডাইমেনশন বা তার মাত্রা ঠিক ততগুলো হবে। তাহলে এখানে দুটো ডাইমেনশন পাচ্ছি, একটা হলো দুটো কম্পোনেন্ট পাচ্ছি অ্যালং এক্স অক্ষ বরাবর, অ্যালং ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর ইউ কস আলফা, ওয়াই অক্ষ বরাবর ইউ সাইন আলফা। তাহলে তাহলে এই দুটোর জন্য আমরা কি বলতে পারছি? পার্টিকুলার মোশনটা হলো 2D। ইউ কস আলফা কনস্ট্যান্ট হচ্ছে কারণ কি অনুভূমিক দিক বরাবর জি কাজ করছে না, তো আগে যা ছিল পরে তাই থাকবে। আর ইউ সাইন আলফা কি হবে? উপরের দিকে ক্রিয়াশীল, যার জন্য বস্তু উপরের দিকে উঠছে। কিন্তু উপরের দিকে যদি বস্তু ওঠে তাহলে কি হবে? বিকজ সে বলের বিরুদ্ধে কৃতকার্য করছে, মানে কি বেগের মান ইউ কস সাইন আলফা কি হবে? জি এর দ্বারা এফেক্টেড হবে। ঠিক আছে, জি দ্বারা এফেক্টেড হবে। জি দ্বারা যদি এফেক্টেড হয়, জি দ্বারা যদি এফেক্টেড হয় তাহলে কি এর ভ্যালুটা কি হবে? চেঞ্জ হতে থাকবে, ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট হতে থাকবে। এটা যেন কনস্ট্যান্ট ছিল, কোনো চেঞ্জ হচ্ছিল না, এটা কিন্তু ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট হতে থাকবে। ক্লিয়ার? তাহলে একটা পার্টিকেল যাত্রা শুরু করার পরে টি টাইম বাদে বস্তু কোণটা পি অবস্থানে চলে এলো। তাহলে উল্লম্ব গতির আলোচনা করে পাই, তাহলে বস্তুটার কি কি গতি থাকবে? উল্লম্ব গতি থাকবে আর অনুভূমিক গতি থাকবে। তাহলে বস্তু কোণার উল্লম্ব গতি আলোচনা করে পাই। তাহলে উল্লম্ব বরাবর কতটা পথ গেছে? ওয়াই পথ গেছে। কত সময়ে? টি সময় বাদে। তাহলে উল্লম্ব বরাবর প্রাথমিক বেগ কত? ইউ সাইন আলফা। অনুভূমিক বরাবর প্রাথমিক বেগ কত? ইউ কস আলফা। তাহলে উল্লম্ব গতি নিয়ে ডিসকাস করছি, মানে উপরের দিকে। তাহলে প্রাথমিক বেগ কত? ইউ সাইন আলফা। আর তাহলে আমরা কি জানি? এটা একটু মনে রাখার জন্য লিখছি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হ্যাঁ না? তাহলে উল্লম্ব বরাবর কতটা পথ গেছে? ওয়াই পথ গেছে। আর ইউ মানে কি? প্রাথমিক বেগ। তাহলে উল্লম্ব গতির প্রাথমিক বেগ কত? ইউ সাইন আলফা। কত সময় বাদে গেছে? টি টাইম বাদে গেছে, ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। মাইনাস কেন দিচ্ছি? জি এর উপরের দিক বরাবর ছুটেছো, মানে কি জি এর এগেনস্টে, সেই জন্য মাইনাস দিলাম, মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটাকে একটু আলাদা করে লিখে নাও, নাহলে ভুলে যাবে। বেশ, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 1।
এবার অনুভূমিক গতিটা নিয়ে ডিসকাস করি। অনুভূমিক গতির ক্ষেত্রে কি হবে, তাহলে ওরে ভাই আগের যে ভিডিওগুলো যেগুলো দিয়েছি সেগুলো একটু ভালো করে দেখো। আমার তো মনে হচ্ছে না ভালো করে দেখেছো, তার জন্য যদি কোনো প্রবলেম না কোনো জায়গায় প্রবলেম হতো, একটা জায়গায় আমি প্লাস মাইনাসের প্রবলেম করে দিয়েছি, তো তোমরা মানে ডাইরেক্ট ওখানে টুকে নিয়েছো, একজনই দেখেছি। তা যেখানে যেটা প্রবলেম হবে জিজ্ঞাসা করো, যে বুঝতে পারছি না সেটা জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করতে কি ভয় পাচ্ছ নাকি? স্যার কী ভাববে? তাহলে দাদা হিসেবে জিজ্ঞাসা করো, না হলে তাহলে তো অতটা ভয় পাবে না, বুঝতে হবে তো। মানে না বুঝতে পারলে কী করে হবে? ফিজিক্স তো উদ্ধার হবে না তাহলে। আচ্ছা অনুভূমিক দিক বরাবর যদি যায়, তাহলে অনুভূমিক দিক বরাবর কতটা পথ গেছে? এক্স পথ গেছে, এতটুকু এক্স পথ, এতটুকু ওয়াই পথের ব্যাপারটা আমরা ক্লিয়ার করে নিয়েছি, এটা মানে উল্লম্ব গতি। আর অনুভূমিক বরাবর কতটা পথ গেছে? এক্স পথ গেছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই কত সময় বাদে গেছে? টি টাইম বাদে, ইকোয়াস টু কত হবে? অতিক্রান্ত দূরত্ব বাই সময় মানে কি? বেগ। তাহলে অনুভূমিকটা নিয়ে আলোচনা করছি, তাহলে অনুভূমিক দিক বরাবর বেগটা কত? ইউ কস আলফা। তাহলে এখানে দেখো তো, টি ইকোয়াস টু কী পাচ্ছি? এক্স বাই ইউ কজ আলফা। ইকুয়েশন নাম্বার 2। ওকে, তো কপি করো না তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে উল্লম্ব গতি আর অনুভূমিক গতিটা নিয়ে আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা একটা সঞ্চার পথের সমীকরণ আমরা প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট আমরা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। তাহলে আমরা এটা কি নিয়ে এবারে দেখো, লেখো সঞ্চার পথের সমীকরণ, হ্রাসের গতি সঞ্চার পথের সমীকরণ মানে ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেল। সঞ্চার পথের সমীকরণ বা ট্রাজেক্টরি অফ প্রজেক্টাইল। ট্রাজেক্টরি অফ প্রজেক্টাইল উপরে লিখি। মানে কি? সঞ্চার পথের সমীকরণ। দেখো ইংলিশগুলো কিন্তু, ইংলিশ টার্মগুলো অ্যাভয়েড করে যাবে না কিন্তু, ইংলিশ টার্মগুলো খুব ভাইটাল। আগে থেকে আমি যাতে তোমাদের পরবর্তীকালে প্রবলেম না হয় সেই জন্য এখন থেকে প্রিপারেশান নিয়ে করি, একেবারে রেডি করানোর চেষ্টা করছি, ওই জন্য এই জিনিসটা অ্যাভয়েড করবে না। সায়েন্সে ইংলিশ টার্মে যদি পড়াশোনা করো তাহলে অনেকটা ইজি হয়ে যাবে, বোঝার দিক থেকে খুব ইজি মনে হবে, যেন বাইরে থেকে মনে হচ্ছে খুব কঠিন, কিন্তু এক দুদিন প্র্যাকটিস করতে করতে ইজি হয়ে যাবে। তো ট্র্যাজেক্টরি অফ দ্য পার্টিকেল কী হবে? সঞ্চার পথের সমীকরণ। তাহলে আমরা প্রথম সমীকরণ অনুযায়ী কী জানি? y ইকুয়ালস টু ইউ সাইন আলফা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার জানি, তাই না? তো 2 নম্বর সমীকরণে টি এর ভ্যালুটা কত পেয়েছিলাম? ইউ সাইন আলফা ইন্টু টি এর ভ্যালু পেয়েছিলাম এক্স বাই ইউ কজ আলফা মাইনাস হাফ ইন্টু জি টি স্কোয়ার ভ্যালু কত? এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এখানে জায়গা নেই বলে আমি এখানে লিখে দিয়েছি। ওকে, আচ্ছা একটু সিম্পলিফাই করে নাও, ইউ কেটে গেল, তাহলে ওয়াই সমান কত পাচ্ছি? এক্স, একটু আগে লেখো, সাইন আলফা বাই কস আলফা মানে ট্যান আলফা মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ইন্টু এক্স। তাহলে এই ইকুয়েশনটাকে বলবো কি ট্রাজেক্টরি ইকুয়েশন বা লোকাস অফ দ্য পার্টিকেল ইন অবলিক প্রজেক্টাইল। মানে কি?
প্রাসের গতি সঞ্চার পথের সমীকরণ। এটা সঞ্চার পথের সমীকরণ বলতে কি বোঝায়? সঞ্চার পথের সমীকরণ বলতে বোঝায় যে কোনো একটা বস্তু কণার সঞ্চার পথের সমীকরণ কথা অর্থ হলো, তারপর ট্র্যাজেক্টরি মোশন কথা অর্থ হলো যে বস্তু কণাটার গতির প্রকৃতি, সে কীরকমভাবে গতিশীল, তার গতির প্রকৃতিটাকে বলবো কি, গতির প্রকৃতিকে আমরা একটা ইকুয়েশনের থ্রু দিয়ে রিপ্রেজেন্ট করছি, সেটাকে আমরা কি বলছি, মানে তোমার ট্র্যাজেক্টরি অফ মোশন বা বলতে পারি, ট্র্যাজেক্টরি মোশন বা লোকাস অফ দ্য মোশন বলতে পারি। মানে দেখো তুমি এক্স যে কোনো একটা পয়েন্টে তুমি যদি ডিসকাস করো, তুমি কত বেগ নিয়ে ছুটলে সেটা ইউ তোমার কাছে জানা আছে, কত কোণ করে যদি ছুটলে সেটা আলফা ভ্যালু জানা আছে। এবারে তুমি বিভিন্ন পজিশনে ধরো বিভিন্ন পজিশনে ধরো এক্স ইকোয়াস টু যখন 3 পয়েন্ট হবে তখন ওয়াই কত দূরত্ব যাবে, তাহলে এক্সের জায়গায় 3 বসিয়ে দাও। এই ইউ আলফার প্রত্যেকের ভ্যালু জানা, তাহলে ওয়াইয়ের ভ্যালু জানতে পারো। তাহলে আমরা একটা জেনারেল এমন একটা ইকুয়েশন নেবো যে ইকুয়েশনটা কী হবে, বস্তুকণা তার গতিবিধি বা তার গতির প্রকৃতি তার জিওমেট্রিক্যাল মিনিংটা নির্দেশ করছে, সেটাকে বলবো কি লোকাস অর ট্র্যাজেক্টরি অফ দ্য মোশন বলবো। তাহলে এই মোশনটা কি নির্দেশ করছে? আচ্ছা, এখানে আমি একটা মিস্টেক করেছি, এখানে এক্স স্কোয়ার হবে। এই সমীকরণটা নির্দেশ করছে যে ওয়াই ইকুয়ালস টু এ এক্স প্লাস বি এক্স স্কোয়ারের একটা জেনারেল ফর্ম নির্দেশ করছে, যেখানে এ সমান এটা, বি সমান এটা। তাহলে এটা আবার কিসের সমীকরণ? এটা হলো কি অধিবৃত্তের সমীকরণ বা প্যারাবোলা। তাহলে এটা অধিবৃত্তের সমীকরণকে নির্দেশ করছে। তাহলে একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে যদি ছোট, তাহলে বস্তু কণার গতিবিধি বা গতির প্রকৃতি কীরকম হয়? অধিবৃত্তাকার হয়। অধিবৃত্তাকার হওয়ার জন্য বস্তু কণাটা কীরকম, এরকমভাবে গিয়ে এদিকে বরাবর চলে যাচ্ছে, তাই না? এবার কি করে মনে রাখবে, মেন ফ্যাক্টর হলো কী করে মনে রাখবো অধিবৃত্তের সমীকরণ। 11-এ ম্যাথামেটিক্স করছো, কোঅর্ডিনেট জিওমেট্রিটা খুব ভালো করে পড়বে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো অধিবৃত্ত আরেকটা বলে দিই, এখানে এক্সের দেখো ওয়াইয়ের যে এখানে প্যারামিটার কী কী, এক্স আর ওয়াইটা আমি চেঞ্জ করছি। তাহলে দেখো কোন প্যারামিটার, এক্স আর ওয়াই হলো প্যারামিটার যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে এখানে ওয়াইয়ের ম্যাক্সিমাম পাওয়ার কত? 1। যার পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার 1 হা করা দিক তার মুখে বরাবর থাকবে। এটা শর্টকাট প্রসেস, মানে তোমরা অধিবৃত্ততে আরও ডিটেলসে আছে, আমি বোঝার সুবিধার্থে তোমরা কী করে সঙ্গে সঙ্গে তুমি ক্যাশ করতে পারো সেই জন্য বললাম। তাহলে ওয়াইয়ের ম্যাক্সিমাম পাওয়ার 1 কিন্তু এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 2, তাহলে কী হবে, হাঁকড়া মুখটা কার দিকে থাকবে? ওয়াইয়ের ম্যাক্সিমাম পাওয়ার 1 আছে, হাঁকড়া মুখটা কী হবে? অয়ক্ষ বরাবর, নিচের দিকে অয়ক্ষ আছে, তাই না? কপি করো। বেশ, এবার একটা কোশ্চেন আছে, একটা বস্তু ও বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল, টি সময় বাদে বস্তু কণাটা কোথায় চলে গেল? পি পয়েন্টে চলে গেল, হ্যাঁ না? টি সময় বাদে বস্তু কণাটা কোন পয়েন্টে চলে গেল? পি পয়েন্টে চলে গেছে। তাহলে পি পয়েন্টে বস্তু কণার বেগ কত হবে? সেই ইউ কি থাকবে না, চেঞ্জ হচ্ছে, ডিপেন্ড পজিশনে ডিপেন্ড হবে, কারণ জি এফেক্টেড, এটা আমি দেখিয়েছি। তাহলে চেঞ্জ হবে। তাহলে পি বিন্দুতে বেগের মানটা কত হবে বলো তো? পি বিন্দুতে বেগের মানের ডাইরেকশন কী হবে? তাহলে যদি কার পথে চলে, তাহলে সেই বিন্দু থেকে একটা ট্যানজেন্ট ড্র করলে সেটা হলো কি, আচ্ছা ট্যানজেন্টটা কীরকমভাবে ড্র করলে, এরকম পয়েন্ট যদি নিই, তাহলে এখান থেকে এই দিক বরাবর ট্যানজেন্ট ইন্ডিকেট করছে, ঠিক আছে? ট্যানজেন্ট বরাবর, তাহলে এটা হলো এই পয়েন্টের ভেলোসিটি কত? ভি, ঠিক আছে? এই পয়েন্টের ভেলোসিটি হলো কি? ভি। তাহলে এই ভি এর কটা কম্পোনেন্ট থাকবে? এক্স অক্ষ বরাবর একটা কম্পোনেন্ট থাকবে, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট থাকবে। এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট হলো ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট কত? ভি ওয়াই। এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট হলো ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট হলো ভি ওয়াই। তাহলে যে কোনো বিন্দুতে বেগ, যে কোনো
আচ্ছা মুহূর্তে বেগ লিখে নাও, মুহূর্তে বেগ মানে যে কোনো মুহূর্তে বেগ। এই পয়েন্টগুলো পরপর খুব ভালো করে বুঝতে হবে। যে কোনো মুহূর্তে বেগ, যে কোনো মুহূর্ত বলতে কি, মুহূর্ত যখন বলো কি টাইম ডিপেন্ডেন্ট, মানে 4 সেকেন্ড বাদে বেগ না 5 সেকেন্ড বাদে বেগ, এরকম যে কোনো মুহূর্ত বাদে কোনটির বেগ কত হবে। ঠিক আছে, মানে আমরা কি জানি